ভোট চাইবার আগে জবাব দিতে হবে, প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই টক শোতে আমরা কথা বলবো ক্ষমতার ভাষায় নয়, জনতার ভাষায়। দেশের বিভিন্ন নির্বাচনী এলাকার প্রার্থীরা এখানে আসবেন। আমরা তাদেরকে প্রশ্ন করব তারা কি করেছেন, কি করবেন এবং জনগণ কেন তাদের উপর আস্থা রাখবে। দর্শক, আপনারা দেখছেন নির্বাচন নিয়ে ঢাকা টুডের বিশেষ আয়োজন লেটস টক ইলেকশন। আপনাদের সাথে আছি আমি হাফিজুর রহমান তুষার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন টাঙ্গাইল ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। ব্যারিস্টার আশরাফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনাদের মাধ্যমে আমি আমার কথাগুলো বলতে পারছি, যেটা শুধু আমার নির্বাচনী এলাকার জন্য জরুরি নয়, আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণের জন্য জরুরি। জি, আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই বিএনপি সহ এনসিপি, জামায়াত তারা জোট করে নির্বাচনে গেছে। আহ, বড় বড় দলগুলো প্রায় সবাই জোট করেছে। সেই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেভেল প্লেইং ফিল্ড কতটা রয়েছে নির্বাচনী মাঠে আপনি বলে মনে করেন? এটা আসলে যে সুন্দর কোশ্চেন করেছেন, এই কোশ্চেনটার জবাবটা দেওয়াটা সহজ, কিন্তু বলাটা আরো বেশি কঠিন। কারণ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমি এটা দিয়ে থার্ড টাইম ইলেকশন করছি, তৃতীয়বারের মতো। যেগুলো ফেস করতে হয়, একটা রাজনৈতিক দলের তাদের কর্মী বাহিনী থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, এজেন্ট নিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন প্রচারণার ক্ষেত্রে তারা পেয়ে থাকে, রেডিমেড পেয়ে থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে এগুলা কোনো কিছুই থাকে না। তার ব্যক্তি ইমেজটা থাকতে হয় একদম আকাশচুম্বী, মানুষের প্রতি বিশ্বাস থাকতে হয় অত দৃঢ়ভাবে, এবং প্রত্যেকটা মানুষের সাথে তার সম্পৃক্ত থাকতে হয়। সেই সেটা একটা প্রশ্ন। আর একটা স্বতন্ত্র প্রার্থী হওয়াটা একটা পলিটিক্যাল প্রার্থীর প্রার্থী হওয়ার চেয়ে অনেক গুণ বেশি কঠিন। যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টোটাল ভোটের 1% সম্মতি, সিগনেচার অথবা আঙ্গুল টিপ, থাম ইমপ্রেশন নিয়ে নির্বাচন রিটার্নিং অফিসারে জমা দিতে হয়। সেইখানে দৈব চয়নের মাধ্যমে সেটা পরীক্ষা করা হয়। এটা যখন পরীক্ষা করতে যায় এটা আরো টাফ, কারণ যখন নর্মাল এসিলেন যান, উনি ওনার গাড়ি নিয়ে যান, সাথে অনেক সময় পুলিশ থাকে অথবা অফিসাররা থাকে। যখন সাধারণ মানুষের কাছে তারা যায়, মানুষ এমনি আইন শৃঙ্খলাকারী বাড়ি থেকে ভয় পায়, তাদের সাথে কথা বলতে চায় না, মনে করে কোনো বিপদ আসলো কিনা। তো এই কারণে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এগুলো অত্যন্ত কঠিন। তো আরেকটা যে কোশ্চেন, আপনার সেই কোশ্চেনের উত্তরটা দেওয়া খুবই আমরা দেখেছি যে বিগত পলায়নকৃত সরকারের ক্ষেত্রে যে তারা সবচেয়ে বেশি অন্যায় করার মধ্যে সেটা হচ্ছে জনগণকে ভোট দিতে দেয়নি, জনগণের সাথে প্রতারণা করেছিল। সেখানে তাদের প্রভাব, হুমকি, দামকি, মারামারি, সন্ত্রাসী সমস্ত কিছুই করেছিল, ইলেকশন মেকানিজম করেছি। এখনো মানুষের মধ্যে বিশ্বাস আছে যে সে দলটা নাই, কিন্তু আরেকটা দল আছে, তারপরে আমাদের জামাত ইসলাম আছে, অন্যান্য দল আছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম। এখানে অনেকেই মনে করছে যে স্বতন্ত্র প্রার্থী যারা ইলেকশন করছেন তারা কি ফিল্ডে থাকতে পারবেন কিনা, এবং তাদের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে যে তারা যদি জনপ্রিয় হয়, ওঠার মতো সম্ভাবনা থাকে, তাদের উপরে অতীতের মতো আক্রমণ হবে কিনা। যেমন আমি ইতিপূর্বে 2বার ইলেকশন করেছি, 2বারই ভিক্টিমাইজ হয়েছি। আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাকে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, মারার জন্য চেষ্টা করেছে, গুলি করা হয়েছে। এবং গত 24 ইলেকশনে আপনারা জানেন আমি একমাত্র ব্যক্তি যে 7ই জানুয়ারি যখন একটা সরকার অন্যায়ভাবে গঠিত হলো, আমি 7টার সময় প্রতিবাদ করেছি, পরের দিন রাস্তায় নেমে পড়েছি যে এই দলের সাথে সম্পৃক্ততা নাই। আমি সম্ভবত বাংলাদেশের প্রথম ব্যক্তি যেটা আমি নরকের জননী বলে ওনাকে আখ্যায়িত করেছিলাম। তো স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আসলে ইলেকশন করা অনেক টাফ। আর বিজয়ের সম্ভাবনা এতই কঠিন যে সেখানে প্রত্যেকটা লোককে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, তার এজেন্ট থাকে না। সেখানে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি দৃঢ় হতে হয়, অনেক বেশি দৃঢ় মনোবল হতে হয়। ধন্যবাদ। আমি যদি জানতে চাই আপনার কাছে যে এই যে আমাদের 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এর মাধ্যমে একটা সরকারের, আমরা যদি বলি যে ফেসিস্ট রেজিমের পতন হয়ে গেল। এখন কিন্তু এই ইলেকশনে আমরা বিগত 3টা ইলেকশন আমরা দেখেছি যে 3টা ইলেকশনই কোনো ইলেকশনই হয়নি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি। কিন্তু এইবার কিন্তু তরুণদের প্রতি একটা বিশেষ নজর আছে, যেহেতু তরুণরা এই পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে, তরুণদের প্রতি একটা বিশেষ নজর আছে। সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকার তরুণদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা রেখেছেন কিনা, কর্মসংস্থান বা ইত্যাদি বিষয়ে?
যেন আচ্ছা, তরুণরা আপনার প্রতি আকৃষ্ট হবে, সেই দিক থেকে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? অনেক ধন্যবাদ। যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত একদম ছোটবেলা থেকেই, আপনি বলতে পারেন আমার লেখাপড়া, আমার বড় হওয়া, আমার এই স্টেজে আসা সবকিছু রাজনীতিকে কেন্দ্র করে। এবং আমি এতই বেশি ডেভোটেড, নিজেকে নিয়োজিত রেখেছি যে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমার নিজের কাছে আমি সারাক্ষণ জবাব দিতে দিয়েছি। যেমন আমি কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করিনি। চরিত্র স্খলন বলতে যেটা হয় সেটাকে সবসময় কেয়ারফুল থেকেছি, কারণ আমাকে মানুষের কাছে যেতে হবে। সেখানে যদি আমার দুর্বলতা থাকে, যদি সমালোচনা আমার নিজের কাছে, আমি লজ্জিত হয়ে কোনো কাজের মধ্যে, আমি মানুষকে কি বলবো? তো প্রথম কথা হচ্ছে তরুণদের জন্য আমি নিজে একটি ব্যক্তি, একটা আদর্শ হওয়ার চেষ্টা করেছি, সেটাকে উপস্থাপন করি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এলাকাটা হচ্ছে একদম গ্রাম নির্ভর। আমি গ্রামে বড় হয়েছি, আমার বাবা মা গ্রামের মানুষ, আমি সাধারণ পরিবারের ছেলে। আমি ছোটবেলায় ম্যাট্রিক পাস পর্যন্ত আপনি বলতে পারেন যে আমি সকালবেলায় গরুর জন্য ঘাস কেটেছি, বাজারে সবজি বিক্রি করেছি, তারপরে লেখাপড়া করেছি। আমাদের লেখাপড়া ছিল একটা টাইমিং, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে অথবা যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এর আগে আমরা পড়ার সুযোগ পেতাম। আমরা অন্য অন্য মানুষের মতো পড়ার সুযোগ পাইনি। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে এখনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে এখন ইয়াং যারা, তাদের ড্রেসের চেঞ্জ হয়েছে, জুতার চেঞ্জ হয়েছে। আমরা এসএসসি পরীক্ষার সময় প্রথম আমি জুতা কিনেছিলাম, একটা প্যান্ট বানিয়েছিলাম, যে প্যান্ট, এখন জিন্সের প্যান্ট অনেকেই পরেন, প্যান্ট পরেন। সেটা শুধু আমার ক্ষেত্রে না, আমি কিন্তু মোটামুটি একটা সচ্ছল ফ্যামিলির ছেলে, তারপরে এটা আমার ক্ষেত্রে হয়েছে। অন্যদের ক্ষেত্রে আপনি কল্পনা করেন। তো গ্রামের একটা জায়গায় পরিবর্তন হয়েছে, ড্রেস আপের পরিবর্তন হয়েছে, কিন্তু লেখাপড়া, এদেরকে ইন্সপায়ার করা, এদেরকে ভবিষ্যৎ দেখানো, এটা হয়নি। আমার পরিকল্পনার মধ্যে হচ্ছে যে একটা এমপির কর্মসংস্থান সৃষ্টি করার মতো কোনো কর্মক্ষেত্র নাই। সে কোথায় করবে? তার কোনো মিনিস্ট্রি নাই। তার কিছু সুপারভাইজিং ক্ষমতা আছে, সরকারের পক্ষ থেকে কিছু বিভিন্ন সময় বিভিন্ন অনুদানগুলো দেওয়া হয়, সেগুলো তার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সে উপদেষ্টা, কিন্তু কর্মসংস্থান করাটা কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি, এমপি সাহেবরা, সরকারি কর্মকর্তা, ডিসি সাহেব বলেন, বিভিন্ন অফিসের সাথে নেগোসিয়েশন করে তারা একটা ব্রোকারে পরিবর্তন হয়, দালালে পরিবর্তন হয়, সেখানে ঘোষ একটা বাণিজ্য করে। তো যেটা আপনাকে আবার বললাম যে নিজের ঢোল নিজে বাজাচ্ছি, কারণ এই ঢোলটা আমি টিকিয়ে রেখেছি যাতে আমি জনগণের সাথে কথা বলতে পারি। এটা আমার সম্পদ যে আমি সৎ, এটা আমার সম্পদ যে আমি নিবেদিত, এটা আমার সম্পদ যে আমি অকটপয়, এটা আমার সম্পদ যে আমি দৃঢ়ভাবে কথা বলি, এটা আমার সম্পদ আমি বলিষ্ঠ সাহসিকতার সাথে কথা বলি। তো তরুণদের জন্য যেটা আমার বিষয়, তরুণদের যেমন আমি স্কুলে ক্লাস নেই, সেটা স্কুলে বলেন, কলেজে বলেন, প্রাইমারি, কিন্ডারগার্টেন বলেন, আমি তাদেরকে বলি যে তোমরা পাবলিক ইউনিভার্সিটি কাকে বলে, পাবলিক মেডিকেল কলেজগুলো কাকে বলে, পাবলিক আপনার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কাকে বলে, তোমরা এখান থেকে স্বপ্ন দেখো যে ওই সব জায়গায় তোমরা অ্যাডমিশন দিবে এবং ভর্তি হবা। যদি ওই সব জায়গায় তোমরা ভর্তি হও, তোমরা সুন্দর পরিবেশ পাবা, তোমাদের মনোভিত্তি অনেকটা বড় হবে, পরিসর হবে, তখন তোমরা দেশের সিভিল সার্ভেন্ট বলো, দেশের বিদেশি কোম্পানির সাথে, মাল্টিনেশনাল কোম্পানির সাথে জয়েন করা বলো, এই জিনিসগুলো তাদেরকে ইন্সপায়ার করতে হবে। প্লাস যেটা আমি বললাম যে আমি ঘাস কেটেছি, গরুকে খাওয়াইছি, বাজার করেছি, শুধু সাময়িক পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় পড়েছি। আমার কাজ থাকবে তাদেরকে ইন্সপায়ার করে সামাজিক কাজের সাথে তাদের লেখাপড়া একটা স্কোপ তৈরি করা। আপনার আরো বিগত আমলে আমরা ফ্যাসিস্ট বলতে, তার সঙ্গে সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল সিস্টেম, বিশেষ করে গ্রাম পর্যায়ে একদম ধূলিসাৎ হয়ে গেছে। দিনের পর দিন স্কুল কলেজ বন্ধ থাকতো, তারা পলিটিক্যাল পার্টির লেজুর ভিত্তি থাকতো, তাদের পদাবলম্বন ফলো করতো। এইখানে যে কাজটা হচ্ছে, এই এডুকেশন সিস্টেমটা তাদেরকে ইন্সপায়ার করে, প্রপার এডুকেশন দিয়ে তাদের পড়ার প্রতি পরামুখী করে, এবং তারা যারা লেখাপড়া করে তারা যারা টাইম বেস্ট করে, যে আমি কত ঘন্টা দিনে পড়লাম, কত ঘন্টা স্কুলে ছিলাম, আমার সারাদিন পড়ার অ্যাচিভমেন্টটা কি। যেহেতু আমি একজন ব্যারিস্টার, আমি জানি পড়ালেখাটা কিভাবে করতে হয়, আমি জানি কিভাবে টাইমটাকে ক্যালকুলেট করতে হয়, আমি জানি টাইমটাকে কিভাবে জীবনের সাথে ধরে রাখতে হয়। আমার কাজ হচ্ছে ওই গ্রামের, বিশেষ করে আমার এলাকার ছেলে মেয়েদেরকে, ইয়াংদেরকে, ছাত্রদেরকে, তাদেরকে আধুনিকভাবে গড়ে তোলার জন্য তাদের মনোবৃত্তি, ডিটারমিনেশনটাকে একদম কনক্রিট করা এবং তাদের কোর্স করা। সেইটা আমি যদি কোনো কিছুই না পারি, আমি স্কুলে যে ক্লাস নিব, কলেজে যে ক্লাস নিব, বাড়ি বাড়ি যে তাদেরকে বলবো আসলে এইভাবে লেখাপড়া করে। এবং তাদের যে কিছু প্রতিবন্ধকতা থাকবে, যেমন পরীক্ষার সময় আপনি ধরেন এখন ফর্ম ফিল আপ করতে হয়, প্রত্যেক বছর তাদের সেশন ফি দিতে হয়। একটা ছেলে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ঢাকায় আসবে, একটা ছেলে একটা চাকরির জন্য রিকমেন্ডেশন লাগে, একটা ছেলেকে এক জায়গায় উপস্থাপন করতে হয়, একটা ছেলে ভালো ছাত্র, তাকে যদি আমি উৎসাহ উদ্দীপনা দিতে পারি, তাকে যদি আমার সীমাবদ্ধতার মধ্যে যোগান দিতে পারি, এবং সেটা যদি আমি গোপনে দিতে পারি, সে একদিন এই বাংলাদেশকে লিড দেবে, মানুষের পাশে দাঁড়াবে। আমার এমপি ইলেকশন করা আমি জিততে পারবো কিনা জানি না। আমাকে অনেকেই বলে যে ইউ আর অ্যাডভোকেট,
আপনার একটা ছেলে আছে অটিস্টিক, আপনি ভালো অ্যাডভোকেট কাজ করেন, আমি তাদেরকে বলি যে এটা আমি এবাদত মনে করি। আপনি যদি অজু করে নামাজে না দাঁড়ান, মহান সৃষ্টিকর্তা আপনার নামাজ কিভাবে কবুল করবে? তো ইলেকশন দাঁড়ানো হচ্ছে যে আমি একটা পথে আসলাম, নিজেকে একটা জায়গায় ছাড় দিলাম, তারপরে যদি আল্লাহ অশেষ রহমত থাকে, আমার এলাকার লোক যাতে স্বতন্ত্র ইলেকশন করে পাশ করা দ্য টাফেস্ট থিং, আমি যদি পাশ করতে পারি, আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে গ্যারান্টিতে বলতেছি, আমি একটা এক্সাম্পল সৃষ্টি করব, সেটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবী সেটাকে প্রশংসা করবে। সেটা হলো একজন মানুষ সৎভাবে নিজেকে বিলিয়ে দিয়ে ওই আমার গ্রাম অঞ্চলের মানুষকে, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদেরকে কিভাবে তাদেরকে ডিটারমাইন করা যায়, তাদেরকে ভবিষ্যতের পথ দেখানো যায়, তাদেরকে কুচ করে আধুনিক মানে কোচিং, যেটা প্লেয়ার যেমন যত ভালো প্লেয়ারই হোক, সাকিব বলেন আর মোস্তাফিজি বলেন, তাদেরকে যদি ভালো কোচ না দেওয়া হতো তাহলে তারা ভালো প্লেয়ার হতে পারতো না। তো গ্রামের ছেলেদেরকে যদি আমরা ঠিক মতো নির্দেশনা না দিই, তারা কিভাবে বড় হবে, কি করবে, তাদের ভবিষ্যৎ কি, তাদের পদরেখা যদি অলঙ্কন করতে না পারে, অঙ্কিত করতে না পারি, তারা বড় হতে পারবে না। আমি হতে চাই তাদের অভিভাবক, অভিভাবক হয়ে তাদের ভবিষ্যৎ পথটাকে দেখানো। এটা হচ্ছে আমার ইলেকশনের বড় একটা পারপাস। আরেকটা পারপাস জি হচ্ছে, জি আরেকটা পারপাস জি হচ্ছে, আপনি শেষ করুন। জি একটা পারপাস হচ্ছে, আপনি শুনে আপনি লজ্জা পাবেন, কিন্তু লজ্জার বিষয় না। আমি একটু আগে আপনার এখানে কথা বলার আগে আমি পবিত্র কোরআন পড়েছি। আমি পবিত্র কোরআন শরীফে যদি আপনি যান, যেটা আপনার বলি ঋতুস্রাব মাসিক, আপনি যদি বিয়ের ক্ষেত্রে যান, আপনি যদি এবাদত, কখন একটা মেয়ের এবাদত কাউন্ট হবে, তার যদি বয়স সন্ধিকাল কখন থেকে কাউন্ট হবে, বিয়ে যদি তালাক হয় তাকে কি ইদ্যত পিরিয়ডটাকে কাউন্ট করতে হবে, এবং প্রতি মাসে যে আমার মা বোন মেয়ে যার কথাই বলেন না কেন, এটাকে কিভাবে ইসলামিক পদ্ধতিতে কন্ট্রোল করতে হবে, এই জিনিসটা আমরা বাবা হয়ে আমরা আমাদের ওয়াইফদেরকে জিজ্ঞেস করি না আমার মেয়ের অবস্থাটা কি বয়সন্ধিকালে, আমরা স্বামী হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করি না, আমরা ছেলে হয়ে মার কষ্ট বোঝার চেষ্টা করি না। সবচেয়ে বড় যে ডিফেক্ট, এখন আপনারা মেয়েদের অনেক রোগ হয়ে থাকে, বিশেষ করে ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার, এটার পিছনে সবচেয়ে বড় কারণ আমি মনে করি, আমার ওয়াইফ একজন ফিজিশিয়ান ডক্টর, সেটা হচ্ছে আমাদের গ্রামের মানুষরা, মেয়ে মা বোন, তারা এখনো পুরাতন ওয়েস্ট পেপার কাগজগুলো, কাপড়গুলো ব্যবহার করে, যেখান থেকে তাদের হাইজেনিক কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমার একটা ডিটারমিনেশন হচ্ছে যে আমি গ্রামের মেয়েদেরকে ট্রেন আপ করবো গণস্বাস্থ্য থেকে, তাদেরকে মানুষের প্রেশার কিভাবে পরীক্ষা করতে, বিশেষ করে মা বোনদের, তাদের ডায়াবেটিক্সের সাজেশন দিব, আর এই স্যানিটারি নেপকিনটা প্রয়োজন আল্লাহ যদি আমাকে সক্ষমতা, আমার ইনকামের টাকা দিয়ে আমি এটা নাগরপুর দিলদুয়ারের বিশেষ করে ইয়াং মেয়েরা যারা বয়সন্ধিকাল 13 বছর হয়, তাদের থেকে আরম্ভ করে যারা স্টুডেন্ট, তাদেরকে অ্যাটলিস্ট তাদের হাতে পৌঁছে সবার জন্য পৌঁছানোর চেষ্টা করব, যে অ্যাটলিস্ট তারা খাবার না খেয়ে একটা অসুস্থ হয় না। কিন্তু এই সময়টা যদি সে প্রিকশন না নিতে পারে, প্রপার ফ্যাসিলিটি না পায়, সে জীবনকালটা অনেকে ক্যান্সারের মতো রোগ হয়ে মারা যায়। এইখান থেকে তাদের রক্ষা করার জন্য আমি জন সচেতনতা সৃষ্টি করব, সাথে ফ্যাসিলিটেট করবো। এটা হচ্ছে আমার ইলেকশনের প্রথমটা। ওটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি, যে তাদেরকে প্রথমে হচ্ছে আমি আমার মা বোন, আমার মেয়েদেরকে, তাদেরকে আত্মনির্ভরশীলতার সাথে সাথে তাদের স্বাস্থ্যগত কারণটা সবচেয়ে সুন্দর করে দেখবো। আর বয়স্ক লোকদের জন্য যদি আমি প্রেশারটা মাপতে পারি, তাকে বলতে পারি আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করতেছে, তারা প্রেশারের জন্য যে এভরিডে ওষুধ খেতে হয়, সেই ওষুধ খাওয়ার ক্যাপাসিটি সারা বাংলাদেশের গ্রামের মানুষের 90% ক্যাপাসিটি নাই। আমি অ্যাটলিস্ট আমার এলাকার মানুষকে এটা প্রোভাইড করে আমি প্রমাণ করতে চেষ্টা করবো যে জনপ্রতিনিধি হতে হলে তাকে দায়িত্বশীল হতে হবে, তাদের বাবা মা তাদের চেয়ে আপন না হলে দায়িত্বশীলতার ক্ষেত্রে হতে হবে তাকে প্রথম এবং প্রধান, এবং দায়িত্বকে তাকে অনেস্টির সাথে, আন্তরিকতার সাথে সবসময় পালন করতে হবে। জি, জনাব আশরাফুল ইসলাম, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এই যে গণভোট হচ্ছে নির্বাচনের দিনই, 12 তারিখে গণভোট হবে, সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচারণা চালাচ্ছে, যদিও সরকারের আইনি ভাবে কোনো বাধা নিষেধ নাই প্রচার চালানোর, তারা হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে। এইটা কি কোনোভাবে বায়াসড হয়ে গেল কিনা? কারণ আপনি বিধান রেখেছেন হ্যাঁ এবং না ভোটের, কিন্তু মানে প্রচারণাটা চালানো হচ্ছে শুধু হ্যাঁ ভোটের দিকে। মানে আপনি কি বলবেন এই ব্যাপারে? আপনার ব্যক্তিগত মতামত যদি একটু বলেন। এটা ব্যক্তিগত মতামত, যেটা আপনাকে কোশ্চেন করেছেন, অ্যাকচুয়ালি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের জুলাই, আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা একটা অভ্যুত্থান পেয়েছি। সেইখানে আমি মনে করি যে এই সরকারটা হচ্ছে তারই ফসল।
তো সেক্ষেত্রে তারা মানুষের একটা অনুপ্রেরণা নিয়ে, একটা আদর্শ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। যদিও এটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বায়াস দেখার মতো এবং বায়াস একটা বিষয়, যে শুধু হাবোর্ডের পক্ষে কেন তারা প্রচারণা করছেন, তারা তো কিন্তু যদি আমরা বৃহত্তর স্বার্থে এবং এই জুলাই 24-এর আমরা এটাকে ধারণ করি, তাহলে এটাকে আমাকে প্রচার করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এইটাকে অন্য একটা বিষয়ের সাথে তুলনা করে বায়াসড বলা যাবে না। যদি এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত অথবা কোনো প্রার্থীর পক্ষে, এনসিপির পক্ষে তারা প্রচার করতে অমুককে ভোট দেন, সেটাকে আমরা বায়াসনেস বলতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা, আমি নিজে জুলাইয়ের প্রত্যেকটা টকশোতে অ্যাটেন্ড করেছি, কথা বলার চেষ্টা করেছি। আমি রিট পিটিশন দায়ের করেছি যাতে জুলাই যারা শহীদ হয়েছে তাদের মনিউমেন্ট তৈরি করা হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তো আমি মনে করি যে এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপির পক্ষে প্রচার করার মতো একটা বিষয় না। অর্থাৎ রাষ্ট্রকে এটা প্রচার করা উচিত, মানুষের মধ্যে এটা সচেতনতা সৃষ্টি করা দরকার। আহ, ধন্যবাদ। কিন্তু আমরা এই বর্তমানে কিন্তু একটা আহ, বিষয় দেখতে পাচ্ছি যে টার্গেট কিলিং হচ্ছে নির্বাচনের আগে। বিশেষ করে ওসমান হাদি থেকে যদি আমরা শুরু করি, ওসমান হাদিকে টার্গেট কিলিং করে এই শহীদ করা হলো। এরপরে আরো বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে, টার্গেট কিলিং এর ঘটনা। এইটা নির্বাচনকে কতটা হুমকির মুখে ফেলবে বলে আপনি মনে করছেন? এটা আমি মনে করি এটা নির্বাচনকে পরিপূর্ণভাবে হুমকির মুখে ফেলছে। যেমন আমি আমার কথাই বলে, আমি ইলেকশনে যাচ্ছি, আমি সাহসী লোক বিদায়, আমি কোনো কিছু পরোয়া করি না বিদায়, কিন্তু আমার পরিবার থেকে আমার শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু আমাকে প্রেশারাইজ করেন যে ডোন্ট গো। যেহেতু আমি যাচ্ছি আমাকে সতর্ক করে যে আগে যে আমি নির্দ্বিধায় ওপেনলি হাঁটতাম, এখন কিন্তু আমি হাঁটতে পারছি না। যেহেতু হাদির মৃত্যুটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, একটা ক্যান্ডিডেট প্রচার করছে, তাকে ওপেনলি জুমার নামাজের পরে গুলি করা হলো, এবং গুলির যে আঘাতটা, সেটা আমি আজকে লয়ার হিসেবে বলেছি যে একটা আপনার কি যে অটো যাচ্ছে, সেখানে একটা হুন্ডা যাচ্ছে, দুইটা স্পিড আপ, সেখানে এমন ভাবে একটা গুলি করা হলো যে গুলিটা তার মাথার এক পাশ থেকে বেরিয়ে আরেক পাশে চলে গেল। এই যে এটা একটা প্রশিক্ষণের দরকার, এটা প্রশিক্ষণ পড়া ছাড়া কেউ এটাকে এইভাবে গুলি করতে পারে না, এভাবে শুটার হতে পারে না। সেই যে বিষয়টা কিন্তু আমাকে ভাবিয়ে তুলছে যে কে কোথায়। আমি একজন ক্যান্ডিডেট, সাপোজ 20 তারিখের পরে আমি প্রত্যাহার করলাম না, আমাকে যদি মেরে ফেলা হয় আবার ইলেকশনটা বন্ধ। আমি তো কোনো পলিটিক্যাল দল করি না। হয়তো হাদি সাহেবের জন্য বিভিন্ন মানুষ স্লোগান দিয়েছেন, কথা বলেছেন, বিচার চেয়েছেন, আমারটা তো দুদিন পরে ভুলে যাবে। হয়তো মনে রাখবে আমার অটিস্টিক ছেলে যে কথা বলতে পারে না, সে হয়তো প্রকৃতির দিকে তাকিয়ে খুঁজবে, আমার মতো কাউকে খুঁজবে, সে হয়তো ভাববে আমার বাবা আসবে। কিন্তু আমি তো যাচ্ছি মানুষকে রক্ষা করার জন্য, আমি তো যাচ্ছি মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য। আমি তো যাচ্ছি আমার ছেলেটার যে অটিস্টিক, আমি পিতা হিসেবে যে কষ্ট পাই, তার ভবিষ্যৎ দিনের কাছে ইক থাকি, এইরকম যারা গ্রামের সাধারণ মানুষ, যারা ডে লেবারার, প্রতিদিন খেটে খায়, যাদের ব্যবস্থা করা নেই, তাদের সন্তানরা তারা কতটুকু কষ্ট পায়। আমি যদি একটা জনপ্রতিনিধি হতে পারি, কারণ আমার ওই রকম, আমি সম্পদের পিছিয়ে কখনোই ঘুরি না, কখনো ঘুরবো না। আমি ঘুরি মানুষকে কিভাবে সাহায্য করা যায়। একটা ধরেন যে আমি যে ব্যারিস্টার, যদি মানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, যারা আমার সম্পর্কে জানেন, এবং মাননীয় বিচারপতি থেকে আরম্ভ করে সবাই, যে আমি যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করি, আমি যে জাকাতের টাকা বছরে দিব, এটা দিয়ে আমি বিশাল বড় দানবীর হতে পারবো। কিন্তু আমি ওইদিকে চাই না। আমি মানুষের সাথে লেগে থেকে, মানে স্কিন টু স্কিন, তার সাথে একদম লেগে থেকে কাজ করতে চাই, তাদেরকে উৎসাহিত করতে চাই, তাদেরকে অনুপ্রাণিত করতে চাই, তাদেরকে আমার মতো করতে চাই। কিন্তু এখন আমি ইলেকশন করতে চাই, যদি হাদি ভাইয়ের মতো আমারও মৃত্যুবরণ করতে হয়, অ্যাটলিস্ট হয়তো সবাই একসময় ভুলে যাবে, আমার পিতামাতা, ভাই বোন ভুলবেন, আমার ওয়াইফ যে চিরজীবনের মতো সে বিধবা একটা ই ভাবে, তাকে প্রতিটা সেকেন্ডে ফিল করবে। আমার অটিস্টিক ছেলেটা হয়তো বারবার খুঁজবে, বলতে পারবে না। তো এটা আমাদেরকে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো এখানে নিরাপত্তা অবশ্যই দরকার, যাতে আমরা ফ্রি ফ্র্যাঙ্কলি আমরা প্রচারণা করতে পারি। এটা হচ্ছে একটা ভয়, যে যে টার্গেট কিলিং, টার্গেট কিলিং এর সাথে কিন্তু বিভিন্ন, যেমন আপনি, আমি বলি, আপনি খুব লজ্জিত হবেন, মানে আমার জন্য লজ্জিত হবেন। আমাদের ঢাকা জাজ করে প্র্যাকটিস করেন এক বিএনপির বন্ধু, আমার এলাকার পাশের এলাকার লোক, না হচ্ছে অ্যাডভোকেট ইকবাল। উনি ওই নাগরপুর জেল থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির কাছে। ইভেন কি উনি 1% সিগনেচার কালেক্ট করার চেষ্টা করেছেন, কেন জমা দিতে পারেন না সেটা আমি জানি না। কিন্তু দেখা গেল যে উনি আমার সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি নাকি ফ্যাসিস্টের দোষর, আমি নাকি ফ্যাসিস্টের দোষর। কিন্তু আপনি দেখেন, আমি একমাত্র লোক 2014 সালে জেল কেটেছি এই জাস্টিস শামসুদ্দিন মানিকের বিপক্ষে কথা বলে, আওয়ামী লীগের পিরিয়ডে। আমি একমাত্র লোক যে 18তে ইলেকশন করেছি, স্বতন্ত্র করেছি, আমাকে মারপিট করেছে, আমি তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বক্তব্য দিয়েছি। কখনোই আমার একটা পোস্ট আপনি পাবেন না যে তাদের পক্ষে দিয়ে। 24 ইলেকশন করেছি, কোনো আওয়ামী লীগ কাছে মনোনয়ন চাইনি।
তাদেরকে জিজ্ঞাসা করিনি। এবং আমি ইলেকশন মানুষকে বলেছি যে এটা একটা ফেরাউনের রাষ্ট্র তারা কায়েম করছে, এখানে প্রতিবাদ করা দরকার। আমি পানিতে না নামলে আমি বলতে পারবো না পানির টেস্টটা কেমন, পানিতে ঠান্ডা না গরম। তা আমি ইলেকশনের পর প্রত্যেকটা প্রতিবাদ করেছি, মহামান্য হাইকোর্টে মিনিমাম 5টা রিট করেছি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই ইলেকশন ইরেগুলারিটির বিরুদ্ধে, কিভাবে এটা করা যায়, কিভাবে একটা সুন্দর ইলেকশন করা যায়। আমি জুলাইয়ের প্রত্যেকটা টক শোতে অ্যাটেন্ড করেছি, সবাই সবাই আমাকে চিনে, নির্দিন দেয় যখন কেউ টক শোতে আসার সাহস পায়নি। তো তারপরেও দেখা গেল যে বিএনপির এক ভাই, এবং আপনারা দেখেছেন যে 22 আগস্ট এই যে আমাকে খুবই মেরে ফেলার চেষ্টা করে, এখানে খুব এখানে খুব, গলার মধ্যে খুব দিয়েছে। আমি তো কখনোই কোনো মানুষের কোনোদিন ক্ষতি করিনি, চেষ্টাও করিনি, ভাবিও না, মিথ্যা বলিনি। কেন? আপনি যদি জনপ্রতিনিধি হতে চান, মানুষকে যদি কাজ করতে চান, আপনাকে রোজা রাখার মতো নিজেকে প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, প্রতিনিয়ত নিজের কাছে জবাবদিহি করতে হবে যে আপনার এনি অ্যাক্ট, যে কোনো কর্ম যেন মানুষ সমালোচনা করতে পারে, আপনি যাতে সেই সমালোচনামূলক কোনো কার্যক্রম না করেন। আপনার সবসময় দল মত নির্বিশেষে যেখানে থাকেন না কেন দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। এখন উনি এই ধরনের, তারপরে বিভিন্ন বাজে সেখানে কমেন্টস দেখলাম, কি উনি লিখেছেন যে কি বাংলাটা ভালো লিখতে পারে নাই, যে বেরি ধরতে হয় কখন, চুনানের সময়, মানে এই শব্দটা একটা লয়ের ব্যবহার করেছেন। এবং সেখানে আমার বিএনপির অনেক ভাই যারা টক শোতে কথা বলেন, আমি তাদের নেতাকে নিয়ে সারাক্ষণই কথা বলি যে বাংলাদেশের এখন ভবিষ্যৎ আপনাকে ভাবতে হবে জনাব তারেক রহমান সাহেবের কাছে। আল্লাহ আমাকে দীর্ঘজীবী করুক, সুস্থ করুক, কারণ দেশটাকে তো চালাতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আমাদের জীবন আমাদের সম্পদ দিয়ে তোকে কাউকে তো দাঁড়াতে হবে। ওনার মা প্রয়াত হয়েছেন, সমস্ত বাংলাদেশের মানুষ তার জন্য কান্নাকাটি করেছেন, কারণ সেটা মানুষের দায়িত্ববোধ থেকে করেছেন। আমরা তো ওনাকে ওই জায়গায় দেখতে চাই। ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক, উনি 3টা ফোর্স ছিল 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছেন। উনি সেরকম যে বীর মুক্তিযোদ্ধা, যে একটা জেড ফোর্স সৃষ্টি করেছে, স্বাধীনতার ঘোষক। তো এই যে কথাগুলো বলতেছে, আমি কিন্তু এই কথাগুলো বলে থাকি। তারপরে দেখা গেল আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বার্থে বিএনপির অনেক ভাইরা আমাকে ভেরি নাকি ধরবে চুনানের সময়, মানে কি বলছে এটা, অনেকে বলছে না আর ছাড় দেওয়া যায় না। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি খুব লজ্জিত, আমার গ্রামের পাশে অ্যাডভোকেট রাজীব, কামরুল ইসলাম রাজীব নামে একটা ছেলে, আমি তাকে যথেষ্ট স্নেহ করি, যতবার দেখা হয় আমি তার সাথে কথা বলি, সেই ছেলেটা কমেন্টস করছে আমাকে নিয়ে যে আর এদেরকে ছাড় দেওয়া যায় না। হোয়ারাস সে, আমি তাকে গ্যারান্টি দিয়ে বললাম কোনোদিন তার সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি নাই, তাকে আমার বাসায় যাওয়ার জন্য বলি নাই, আমার চেম্বারে তাকে ইনভাইট করেছি, সবসময় তার সাথে আন্তরিক। এখন এই যে রাজনীতি যদি প্রতিহিংসার কারণে হয়, এবং আপনি আমাকে প্রশংসা করবেন, আমার অপোজিশন ক্যান্ডিডেট যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, যাদের মনোনয়ন বৈধ হয় নাই, আমি তাদের প্রতিনিয়ত খবর রাখি এবং কিভাবে সাহায্য করতে পারি, কারণ এটা আমার কাছে, আমি তাদের ইনভাইট করেছি যে আপনারা যদি মনে করেন আমি আপনাদের কাজটা করে দেব। কিন্তু ভাই, যেহেতু আমি বৈধ প্রার্থী, আপনার কাছে কোনো সন্দেহের অবকাশ থাকলে বিব্রত হলে দয়া করে আসবেন না। তারপরে প্রতিদিন ওই ট্রাইব্যুনালে কি হচ্ছে নির্বাচন কমিশনে, তাদেরকে আমি জানানোর চেষ্টা করি, তাদেরকে আশ্বস্ত করি যে আপনাদের আসে, তাদেরকে বলি আসলে আমরা জনগণের কাছে চাই, জনগণকে নিজেকে প্রেজেন্ট করি, জনগণকে সিলেক্ট করতে দেই। এটা হচ্ছে আউট অফ ডেমোক্রেসি। এটা বাংলাদেশে কয়েকজনের মধ্যে পাওয়া যাবে যায় না, কিন্তু আমি এটা করার চেষ্টা করি কেন, যাতে ভালো কাজটা সবাই অনুসরণ করে। এটা পবিত্র কোরআনের নির্দেশনা, আমার ইসলামের নির্দেশনা, যে তোমরা সৎ কাজে এবং জনকল্যাণমূলক কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ কে কত করতে পারো। আমি চেষ্টা করি একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে সৎ কাজ এবং জনকল্যাণ কাজ বলে প্রতিযোগিতায়, হ্যাঁ আমি ফার্স্ট হব, আপনি যতবারই ফার্স্ট আমি চেষ্টা করি ফার্স্ট হওয়ার জন্য, আমি সেটা চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি নাম সহ বললাম অ্যাডভোকেট ইকবাল, ঢাকা জাজ কোর্টে প্র্যাকটিস করেন। আমি খুব দুঃখিত, তার সামনে সবসময় তাকে শুভকামনা করি, তার ছেলে একটা ব্যারিস্টারি পড়তেছে, আমার ছোট ভাই ব্যারিস্টার, একজন অ্যাডভোকেট কামরুল ইসলাম, নাম বললাম রাজীব, আমার পাশের গ্রামের। এই রকম অনেক লোক কমেন্টস করেছেন আমাকে মারবেন, হোয়ারাস আমি কখনোই কারো বিপক্ষে কথা বলিনি, আমি অন্যায় বিপক্ষে বলিষ্ঠভাবে কথা বলি। সে যত শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, ডক্টর ইউনূস সাহেব ইন্টারিম গভর্নমেন্ট হয়ে উনি নিজের স্বার্থের জন্য সবই করেছেন, আমি ওনার সাথে কথা বলি। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি একজন প্রফেসর, একটা পার্টিকুলার সাবজেক্ট, উনি আমাদের ল মিনিস্ট্রির দায়িত্ব নিয়েছেন, উনি আমাদের লটাকে একদম শেষ করে দিয়েছেন, আমাদের কোর্ট কাছারি, আমাদের লয়াররা সুপ্রিম কোর্টে সবাই বেকার এখন। উনি 2টা লেকচার আমার কাছে আছে, উনি দেখলাম যে এমন ভাবে বলেছেন তাতে মহামান্য হাইকোর্টের বিচারপতি যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে তারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবেন না। যে কারণে আমি মাইসেলফ, এখন আমার ইলেকশন টাইম, আই এম ভেরি বিজি উইথ মাই পিপল, হাউএভার আমি চেষ্টা করতেছি যে ওনার বিরুদ্ধে একটা কিছু করা দরকার। সবাই ঘুমিয়ে থাকলে আমি ঘুমাতে পারি না। আমি মনে করি দেশপ্রেম হচ্ছে আমাকে সচেতন থেকে মানুষের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা, এবং হোপফুলি আমি ভেরি সুন ওনার বিরুদ্ধে আমি কন্টেম্প
নোটিশ ইস্যু করবো। কেন উনি এই জুডিশিয়ারি নিয়ে এইভাবে কথা বলেন, যেটা আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সিপ থাকে না। একটা দেশে যদি বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলতে না পারে, একটা বিচারক বিচারপতি যদি স্বাধীনভাবে বিচার কার্য করতে না পারে, সেটা ভুল রাইট সেটা পরের বিষয়। কিন্তু তাদের যদি ভয় ভীতি থ্রেট বিভিন্ন ধরনের আপনার ওই অবাঞ্চকর কথা বলা হয়, তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা কখনো ডেভেলপ হবে না, যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা এক্সপেক্ট করেছিলাম। সেখানে কিন্তু আমরা ফেল করেছি। বরং আমি বলবো যে ওনারা ফ্যাসিস্টের রূপে রূপায়িত হচ্ছেন, ওনাদের কারণে হয়তো অনেকে না ভোট দিবেন, হোয়ারাস শত শত ছেলে এখনো তারা আহত কাতরাচ্ছে তাদের চিকিৎসা। আমি ঠিক এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম। আপনি দীর্ঘদিন ব্যারিস্টারি পেশায় যুক্ত রয়েছেন। এই 24-এর আন্দোলনের পরে আমরা একটা জিনিস অন্তত আশা করেছিলাম ভালোভাবে, যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা বেশ কিছু ব্যর্থতাও দেখতে পেয়েছি। মানে আমাদের আসলে মূল সমস্যাটা কোথায় হচ্ছে? মানে আমরা কি এই কারো স্বার্থকে প্রাধান্য দিচ্ছি কিনা, বা আইনের শাসনটাকে আমরা ভালোভাবে প্রতিষ্ঠা কেন করতে পারছি না? একটা সর্বসম্মতিক্রমে একটা সরকার পেলাম আমরা, তারপরেও আমাদের এই জিনিসটা নিয়ে এখনো প্রশ্ন তুলতে হচ্ছে যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না। আপনি কি বলবেন এই ব্যাপারে? আপনি যেহেতু দীর্ঘদিন না না, আমি 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 খুব স্পষ্ট করেই বলবো যে যারা ফ্যাসিস্ট ছিলেন, যারা দেশের সম্পদ লুটপাট করেছেন, যারা পাহাড় তুলেছেন, আপনার ইন্টারিম গভর্নমেন্ট শহীদদের রক্তের বিনিময়ে এসেছেন, অনেকের হাত পা নাই অন্তঃবরণ করেছেন, তাদের জন্য কি করেছেন সে কোশ্চেনটা করব না, কিন্তু তারা যে কারণে আহত শহীদ হয়েছেন তাদের সেই আত্মার জন্য আপনারা কি করেছেন? আপনারা কি শিখ পরিবার কাউকে অ্যারেস্ট করতে পেরেছেন? সবচেয়ে তো সুবিধা ফ্যামিলি ওটা। আপনাকে হারুনের মতো থেকে আরম্ভ করে সঞ্জীব বাবুর মতো আরম্ভ থেকে ওই যে এমপি ছিল কি ওর নাম কি আপনার গুলশানের, যে ব্যঙ্গ করে কথা বলতেন, এদের কাউকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? এরা দেশ থেকে পালিয়ে গেছে আপনাদের মাঝখান দিয়ে। আপনারা কাদেরকে গ্রেপ্তার করছেন? যে একটা সাধারণ মানুষ একটা দল করে, একটা বিশ্বাস থেকে একটা দল করে, কখনোই কারো ক্ষতি করে নাই, আপনারা তাদেরকে ধরে রাখছেন। আপনারা আপনারা তাদেরকে ধরে রাখছেন। আর বিচার ব্যবস্থার স্বাধীনতার আপনার আগারওয়ালের মতো লোককে শোনা যায় কোটি কোটি টাকা খরচ করে নিজের কোর্ট থেকে জামিন নিয়ে চলে গেছে দেশ থেকে। তাদেরকে মহামান্য হাইকোর্টে, যেখানে সদ্যীয় 2 জন বিচারপতি ডিভিশন বেঞ্চে বসেন, যেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের লোকেরা থাকেন, সেখানে আমরা মামলা মোকদ্দমা করি, আমরা উপস্থাপন করি। আর বিচার ব্যবস্থা হচ্ছে যে কোনো দিকে ভায়াস্ট হওয়া যাবে না। আপনার সামনে যে পেপারটা থাকবে সেইটার মধ্যে তার বিরুদ্ধে কতটুকু ন্যায় অন্যায় আছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। সেখানে যদি 2 দিন পর পর তাদেরকে সম্পর্কে বিভিন্ন ধরনের লেকচার দেওয়া হয়, বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হয়, বিভিন্ন ধরনের সমালোচনা করা হয়, বিব্রতমূলক কথা হয়, তার স্বাধীন বিচার ব্যবস্থা কিভাবে হবে? আমরা তো অ্যাটলিস্ট আশা করেছিলাম। আপনি শুনলে অবাক হবেন, আমি ভেরি লজ্জিত যে এত কিছুর পরে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেল এই প্রিমিসেসকে আঘাত করতে পারে নাই, কারণ আমরা চেষ্টা করেছি রক্ষা করার জন্য। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কোনো লয়ার, যে কোনো দলের আপনি জিজ্ঞেস করেন তাদের অবস্থাটা কি। এইখানে আমাদের সাথে যারা জড়িত আছে, যারা আমাদের ক্লার্ক, যারা আমরা একটা মামলা একটা রিলিফ পাওয়ার পরে অর্ডারটা পাস করে সেখান থেকে তাদের একটা সোর্স অফ ইনকাম, তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারতেছে না, আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে পারছে না। আমরা করোনা আমলের চেয়ে আমরা খারাপ অবস্থা। এই যে আপনি কন্ট্রোলিং করতেছেন জুডিশিয়ারিকে, এটা এইভাবে তো একটা জুডিশিয়ারি হতে পারে না, এইভাবে একটা জুডিশিয়ারি চলতে পারেন না। এখানে সবাই নিশ্চুপ, সবাই যদি আপনি ফ্যাসিস্ট ট্যাগিং দিয়ে রাখেন তাহলে কাজ করতে পারছেন না। আপনি দেখেন শুধু জুডিশিয়ারির কথা কেন, আপনি একজন শিক্ষককে রাস্তার মধ্যে কুকুরের মধ্যে দৌড়িয়ে নিয়ে আসতেছে, ধরতেছে। আরে বাবা, সে যদি অত্যাচারিত হয়, সে যদি কোনো খারাপ কাজের সাথে, দেশে আইন আছে, আইনের কাছে তাকে সপর্দ করো, তাকে বিচার করো, তাকে জেল দাও, তাকে ফাঁসি দাও। এই মোব জাস্টিসের বাইরে থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষ তো ভয়ের মধ্যে আছে, এই ভয় তো তাকে দূর করতে হবে। সেই দূর করার জন্য একটা মাত্র পথ, যেটা আপনারা ইলেকশন পিছিয়েলেন, ইলেকশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করতে হলে বিএনপিকে, সেটাও মানুষ মেনে নিত যে ডেমোক্রেসির চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আইনের শাসন। আমরা কি আইনের শাসন পেয়েছি? আমরা কয়টা বিচার ব্যবস্থা? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ছিল দুর্নীতি। এই যে ফ্যাসিস্ট বলেন, এই যে স্বৈরাচার বলেন, তাদের মূল উদ্দেশ্যটা কি? দেশের টাকাটাকে নিয়ে যাওয়া, মানে দুর্নীতির মাধ্যমে। আপনি কি একজন দুর্নীতিবাজের বিচার করতে পেরেছেন? তাদের বিচারের সম্মুখীন করতে পেরেছেন? এখন বলা যায় যে এটা আমাদের ডিএজি অনেকে দেখালাম যে তাদের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? কি কারণে সরিয়ে দেওয়া হয়েছে? কোশ্চেনগুলো তো আমরা করতে চাই, কোশ্চেনগুলো দেশের মানুষগুলো করে।
তো একটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য যেটা দরকার ছিল সেটা আমরাই স্বাধীন না। আমরা একটা মামলার মেরিট পড়ে, যখন আপনাদের তো মেরিট পড়ে ক্লায়েন্টকে জানাতে হয় যে আপনার এই মামলার মেরিট আছে কি নাই, আপনি মামলায় কতটা রিলিফ পাবেন কি পাবেন না, এটা তো আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, এই যে বই পুস্তক দেখতেছেন এটা থেকে আমরা বলি। যখন এটা আমরা ব্যর্থ হই, যখন হাত পা বাঁধা থাকে, যখন কোর্টগুলো রিলিফ দিতে চায় না, তখন তো আমরা খুবই আশাহত হই। কারণ আপনি একটা সভ্য দেশ যদি বানাতে চান, আইনের শাসন লাগবে। ব্রুনাই সেখানে কি ডেমোক্রেসি আছে? সৌদি আরব থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ যেখানে আমাদের দেশের মানুষ কাজ করে, দুবাই টুবাই, সেখানে ডেমোক্রেসি আছে, কিন্তু সেখানে কিন্তু শান্তি আছে, মানুষ কাজ করলে তার অধিকার পাচ্ছে। সেখানে কিন্তু আপনি যা কিছু করে আপনি পারি পেয়ে আসবেন না। আমরা তো এক্সপেক্ট করতেছিলাম, আমরা আশাবাদী ছিলাম, এট লিস্ট বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কোথায় আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে? আপনি এই এক সপ্তাহে যদি মাননীয় এই ল অ্যাডভাইজারের বক্তৃতা শুনেন, আমরা লজ্জিত হই। কাকে বেল দিবে কি দিবে না, আপনার সেটার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনের মধ্যে যাওয়ার সুযোগ আছে, আপনার বলার সুযোগ আছে। বিল দেওয়ার পরে যদি তাকে আপনার দেন, এখানে আমরা আইনজীবী, এখানে মাননীয় বিচারপতি, তাদের এইটুকু স্বাধীনতা থাকতে হবে। সেটা যদি আপনার মিডিয়ার কাছে এসে বক্তব্য রাখেন, কিভাবে একটা স্বাধীন বিচার ব্যবস্থা হবে? আপনি দেখেছেন, আপনাকে একটা কথা বলি, যে সবচেয়ে লজ্জিত, এটা ফ্যাসিস্ট আমলকে আমরা হারিয়ে দিয়েছি। এই আপনি যে বইয়ের লেখা আইন আপনি তৈরি করতে পারেন, আপনার পার্লামেন্টে তৈরি করতে পারেন, আপনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি একটা ডিসিশন দিয়ে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটা কাস্টম আপনি সৃষ্টি করতে পারেন না, নজির সৃষ্টি করতে পারেন না। এই নজির হয় শত শত বছরের প্র্যাকটিস থেকে, যেটা ইংল্যান্ডের মতো জায়গায়, সেখানে কোনো রিটেন কনস্টিটিউশন নাই, নজিরের উপর একটা দেশ চলে। আমাদের এই বাংলাদেশের নজির ছিল যে আপনি বিচারপতি হিসেবে মহামান্য হাইকোর্টে কনস্টিটিউশনালে তাদেরকে নিয়োগ দিবেন, 2 বছর পরে তাদেরকে আপনি কনফার্ম করবেন সাবজেক্ট টু স্যাটিসফ্যাকশন। তারপরে যারা এই মাননীয় বিচারপতির কার্য পরিচালনা করেন, যারা সিনিয়র, যারা বিজ্ঞ, তাদেরকে ডিভিশন বেঞ্চের প্রিসাইডিং জাজ হিসেবে দেওয়া যায়। অতীতে আমরা দেখলাম ভেরি রিসেন্টলি 1 বছরে তাদেরকে কনফার্ম করা হলো, এই নজিরটাকে ধ্বংস করা হলো। শুধু তাই নয়, 1 বছরের মধ্যে তাদেরকে ডিভিশন বেঞ্চের মধ্যে বেঞ্চ দেওয়া হলো। এই যে 1 বছরের মধ্যে আপনি কনফার্ম করে তাদেরকে দিয়ে বেঞ্চ পরিচালনার জন্য দিলেন, মাননীয় ল অ্যাডভাইজার থেকে আরম্ভ করে যারা বিচারাঙ্গনের সাথে জড়িত আছেন, আমি আজকে কোশ্চেন করছি, কালকে সবাই কোশ্চেন করবে, উত্তরটা কি হবে? এই হচ্ছে বাংলাদেশের বর্তমানের আইনের অবস্থা। আমরা শুধু আইনজীবী যারা বক্তব্য দিয়ে আসেন সবাই আশাহত। না, এই যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন, জনমনেও প্রশ্ন রয়েছে, এই ব্যর্থতাগুলো কি গণভোটে গিয়ে প্রভাব ফেলতে পারে? 100% প্রভাব ফেলবে। আমি গণভোটে হা কার জন্য দিব? এই কাজগুলো আপনাকে ত্বরান্বিত করার জন্য দিব। আমরা তো পেয়েছিলাম আপনাদের জুলাই আগস্ট থেকে আপনাদের সময় দিয়েছি, আজকে 26 জানুয়ারি মাসের 14 তারিখ 13 তারিখ। আমরা তো এখানে দুর্নীতিবাজদের আমরা মনে করেছিলাম শত শত দুর্নীতিবাজদেরকে আপনারা তাদেরকে বিচারের সম্মুখীন করবেন। আপনারা দেখছেন না যে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমরা যতই আপনি সমালোচনা করেন, মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সা ছেড়ে চলে গেছে। তখন তো একটা ফ্লো সৃষ্টি হয়েছে, ঘোষ দিলে ঘোষ দিতে চাই নাই, দামি গাড়ি কিনতে চাই নাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কে? দুর্নীতি। আপনি ফ্যাসিস্ট কেন হন? দুর্নীতি করার জন্য। আপনার টাকার পাহাড় করেন। ওই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে আপনি দেখেছেন একটা স্কুলে একটা বাচ্চা আর একটা খুব হাই ফাই টাই পড়া দামি গাড়িওয়ালা ছেলের সাথে বসতে চায় নাই, বলছে তোমার বাবার কয় টাকা ইনকাম, তুমি এগুলো পাও কোথায়? আমাদের তো সেই রকম একটা বিপ্লবের দরকার ছিল, সেই রকম একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা কোন জায়গায় কোন বৈষম্যহীন বাংলাদেশ? কিন্তু বৈষম্যের পাহাড় হয়েছে, এখানে বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য আগের চেয়ে বেশি হয়েছে। উঠা আন্দোলন করলাম আমরা চাকরি পাওয়ার জন্য, কয়টা ছেলেকে, যারা আন্দোলন তো সব ছাত্ররা আন্দোলন করেছে, কয়টা ছেলেকে আপনার চাকরি দিয়ে সক্ষম হয়েছেন? যে কয়টা ছেলেকে এই যে রাষ্ট্রের বিভিন্ন পোস্ট পদবি খালি আছে, আপনি কতজনকে চাকরি দিয়েছেন? হ্যাঁ, উঠা আপনি করতে পারতেন, যারা এই যারা আপনার এই জুলাই অভ্যুত্থানে ছিল, যারা আহত ভুক্তভোগী, তাদেরকে আমরা দেখলাম কি ওয়াসার মধ্যে ওখানে ঘোষ বাণিজ্য চলে গেছে, ঘোষ বাণিজ্য, টাকা, টাকার পাহাড়। এবং আরেকটা জিনিস আপনার লক্ষণীয়, আমি ব্যারিস্টার 26 বছর যাবত প্র্যাকটিস করি, 2000 সাল থেকে। আমি আপনাকে উইটনেস হিসেবে বলতেছি, আমার ব্যাংকে দেখেন তো কয় টাকা আছে। আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করি, যারা আমাকে চিনেন তারা জানেন। এই যে আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলবো থেকে বাসা পর্যন্ত যাওয়ার সুযোগ পাইনি, এখানে ওয়েট করতেছিলাম যে আপনার সাথে কথা বলে যাব। এই যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম, সার্জিস ইসলাম,
হাসনাত সাহেবদের ব্যাংকের যে টাকা, সেটা কি স্বাভাবিক? দে ওয়ার টোটালি স্টুডেন্ট। হ্যাঁ, কোচিং সেন্টার আমিও পড়েছি। আমি রেস্টুরেন্টে কাজ করে আমার ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে ব্যারিস্টার হয়েছি, এবং স্টিল নাও আমি লুক আফটার করি। আমার মতো বাংলাদেশে প্রায় ছেলেরা যারা সাধারণ ফ্যামিলি থেকে বেরিয়ে আসছে, আমাদেরকে টিউশনি বলেন, আমাদের বিভিন্ন জায়গায় কাজকর্ম করে আমাদেরকে লেখাপড়া করতে হয়। এই যে হাসনাত সাহেবরা, সার্জিস সাহেবরা, মাহফুজ ইসলাম সাহেবরা, এই যে যে তাদের এই এক বছরে এমন কি আলাউদ্দিনের আচার্য প্রদীপ পেলেন যে 2 দিন আগে তারা এই স্ট্যাটাস দিতেন যে তারা ওই ইয়ের ক্যান্টিনে টাকা পে করতে পারেন না, তাদেরকে এই টাকাটা এবার কিভাবে আসলো? মিনিমাম যদি ধরেন যে একটা লোকের যদি 5 লক্ষ টাকা সেভ করতে হয়, সে কিভাবে সেভ করবেন? এবং তাদেরকে দামি দামি গাড়ি, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কিছু, এটার জবাব দিয়ে এই যে এইগুলো তো আপনাকে হাবড়ে এফেক্ট করতেছে, প্রভাব ফেলতেছে। আপনি লিডার মানে কি, আমি সরি টু সে, কিন্তু বলতে হবে, যেহেতু ইসলামী ফোবিয়া নিয়ে আপনি রাজনীতি করতেছেন, আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে সাহাবি থেকে আরম্ভ করে তাদেরকে একজনকে দেখেন তো তারা কিভাবে লাইফ লিড করতেন, তাদের সম্পদের কি ছিল। আপনি আফগানিস্তানে যান, আফগানিস্তানে যান তালেবান নেতৃত্ব, সে তালিবান নেতৃত্বে কে এইভাবে হঠাৎ করে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেছে? আজকে নেপালের মতো দেশ বলে যে আমরা বাংলাদেশের মতো উদাহরণ সৃষ্টি করতে চাই না। ইভেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে একজনের ব্যাংক অ্যাকাউন্ট এখানে উপস্থাপন করেন তো দেখি, যে তারা যারা জেল হত্যা করে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের থেকে আরম্ভ করে যে তাদের এতগুলো সম্পদ ছিল, এতগুলো বাড়ি ঘর ছিল, এতগুলি ছিল। তো আমরা তো জোড়াই আশা করেছিলাম যে এরা অনেস্টির ক্ষেত্রে, স্যাক্রিফাইসের ক্ষেত্রে সর্বোচ্চ তারা এক্সাম্পল সৃষ্টি করবে, মানুষ দৌড়িয়ে হাতে ভোট দিত যে ইয়েস উই ওয়ান্ট দেম, আমরা চাই আপনারা ক্ষমতা থাকেন। সেটা কি হয়েছে? ডক্টর ইউনূস সাহেব সে আদম ব্যাপারে লাইসেন্স থেকে আরম্ভ করে কি নেয় না এটা বলেন। আলী রিয়াজ সাহেবরা বিদেশ থাকতেন, উনি এই দেশে নতুন সরকার গঠন করার পর উনি চ্যালেঞ্জ করে থাকবো, ওনার অ্যাড্রেস কে জানেন বলেন? কেউ বলতে পারবেন না। আপনি তো একবার আমাকে ফোন দিয়েছেন, পেয়েছেন। আমার এলাকায় গেলে আমার মা বাবা ভাই বোন আত্মীয় সবখানে পাবেন। আমার এই দেশ থেকে যাওয়ার কোথাও জায়গা নাই। হোয়ারাস আই ক্যান, আইবিএম এর লয়ার ছিলাম ইংল্যান্ডে, আমি থাকতে পারতাম। এই যে আলী রিয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন উপদেষ্টারা যে আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে, ওনারা এসে কি করলেন? আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিবেন। কেন? ওখানে দুর্নীতি হয়। আরে বাবা, দুর্নীতি হয় না কোন জায়গায়, সেই জায়গাটা দেখান। তাহলে কি সবাইকে বিদেশের হাতে দিয়ে দিবেন? তাহলে কি জন্য মানুষ আপনাকে হাবড় দিবে? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে বন্দরগুলো মিসম্যানেজমেন্ট হয়, দুর্নীতি হয়, আপনি দিয়ে দিবেন। আমি আপনাকে কোশ্চেন করতে চাই, কোন জায়গায় দুর্নীতি হয় না, ইভেন ইনক্লুডিং ইউর চেয়ার? তাহলে কি সবই আপনি বিদেশের কাছে দিয়ে দিবেন? আমরা চাচ্ছিলাম দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য, আমরা চাচ্ছিলাম আমাদের সক্রিয়তায় উজ্জ্বল হওয়ার জন্য। হয়তো সময় লাগবে, সেটা আপনাদের দ্বারা স্টার্ট করতে চেয়েছিলাম। আমরা চাচ্ছিলাম আপনারা তাকে পুরস্কৃত করবেন যে দেশপ্রেমে অটল, যে 100 পাওয়ার মতো লোক, যে সৎ আদর্শমান মানুষকে বুকে ধরে। আজকে একটা লেবারের দিকে তাকান রাস্তায়, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আপনি একটা সুপারভাইজার দেখেন যে লেবারদের টাকা দিচ্ছে, তার চেহারা লেবারদের চেহারা দেখেন কতটুকু ডিফারেন্স। আজকে একটা গার্মেন্টস যেখান থেকে আমার রেভিডেন্স আসছে, তাদের দিকে তাকিয়ে দেখেন। যে ছেলেটা যৌবন বিসর্জন দিয়ে বিদেশে থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, তার পরিবারের দিকে তাকিয়ে থাকেন। আজকে একটা মানুষকে হসপিটালে নিয়ে যান, সরকারি হসপিটালে ভর্তি করতে পারে কিনা দেখেন। যখন প্রেসক্রিপশনটা দেওয়া হয়, সে ওষুধের টাকাটা কোথায় পাবে সেটা একবার ভাবে। এই যে ডায়াগনস্টিক করা হয়, কয়টা হসপিটালে পরিপূর্ণ এই দেশের একটা সিটিজেনকে ডায়াগনস্টিক করার ব্যবস্থা আছে, তাকে ওই প্রাইভেট ক্লিনিকে পাঠানো ডায়াগনস্টিক হচ্ছে, সেটা কত টাকা লাগে ভাবেন। যখন একটা লোক আহত হয়, যখন একটা অ্যাক্সিডেন্ট প্রতিদিন হচ্ছে, তার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা তো চাচ্ছিলাম নতুন বাংলাদেশ মানে এই বাংলাদেশ। নতুন বাংলাদেশ মানে না যে আপনি মুক্তিযুদ্ধকে ঘৃণা করবেন, নতুন বাংলাদেশ না মানে যে আপনি স্মৃতিসৌধ শহীদ মিনার এগুলো ভেঙে ফেলবেন, নতুন বাংলাদেশ মানে যে আপনি বীরশ্রেষ্ঠকে ভিলেন বলবেন। আজকে আপনার মাইলস্টোনে আমাদের কত ছোট ছোট কিশোর মারা গেলেন। কেন ঢাকা শহরে রাজধানীর মতো একটা জায়গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উঠবে? কেন উঠবে? হ্যাঁ, ওনারা অনেক সুন্দর এক্সাম্পল দিলেন, পৃথিবীর অনেক দেশে আছে। ভাই, পৃথিবীর অনেক দেশে আছে, রাষ্ট্র সমস্ত ব্যবস্থা করেন, খাবার লেখাপড়া সবকিছু দেন, ভাতও দেন। সেই দেশের সাথে তুলনা করলে হবে? আমি আজকে অসুস্থ হলে চিকিৎসার জন্য আমার রাষ্ট্র আমাকে কি করবে বলেন? একটা সরকারি হসপিটালে আমি ভর্তি হতে পারি, এর জন্য তদবির করার জন্য ফোন করে আমাকে ভর্তি হতে হবে। আমি সরকারি রেগুলার যাতায়াত করি মানুষকে নিয়ে। মৃত্যুর আগে আমি আমার এক আন্টিকে নিয়ে গেছিলাম, গ্রামের এক চাচিকে। মৃত্যুর আগ মুহূর্তে তার একটা সিট পেয়েছিলাম। মৃত্যুর আগ মুহূর্তে জাস্ট মারা যাবে তার 10 মিনিট আগে একটা সিট, একটা বেড, ক্যাবিন কিন্তু না।
তো এই কথাগুলো মানুষের কথা, দেশের 90% লোকের কথা। গ্রামের কি প্রোগ্রেসটা হয়েছে? গ্রামের ছেলেটা লেখাপড়া করে আজকে আপনার বাসার যে দারোয়ান, যে ইয়াং ছেলেটা টকবগে ইয়াং 20 থেকে 22 বছর, ওর দিকে তাকান, একটা পুলিশ কনস্টেবলের দিকে তাকান, একই রকম চেহারা। ও হয়তো চাকরি পেয়েছে 10 লাখ টাকা ঘুষ দিয়ে, আর ওই ছেলেটা দারোয়ানের কাজ করতেছে, তাকে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে স্যালাড দিতে হইতেছে, সার বলতে হইতেছে, ব্যাগ টানতে হইতেছে। কি অপরাধ? এদেশে তো এদেশের নাগরিক, তার জন্য কি আমরা একটা ব্যবস্থা করতে পারি না? তার জন্য কি একটা জি কর্মসংস্থান, একটা আপনি সম্মানের মতো কর্মসংস্থান করতে পারি না? এইগুলো তো আমাদেরকে ভাবতে হবে, বলতে হবে। আমি আমার জীবন বাজি রেখে ইলেকশন করতেছি, হাদির মতো আমিও মারা যেতে পারি, হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ আমার নাও হতে পারে, বাট আমি যতক্ষণ বেঁচে আছি আমি বলবো যে এই লোকগুলোকে ভাবে হৃদয় থাকবে। আজকে আপনারা বিদেশ থেকে আসলেন, আলী রিয়াজ সাহেবরা, বিভিন্ন উপদেষ্টারা, ওই দেশে দেখেছেন কেউ এইভাবে থাকে না, আপনারা এদের জন্য কি করে গেলেন? এদের জন্য আমরা দেখলাম যে ওই আপনাদের অফিসে কি খাওয়ার আয়োজন, কয়দিন পর পর পলিটিক্যাল লোকদেরকে নিয়ে বসতেছেন, কথা বলতেছেন, তাদেরকে খাওয়া দাওয়া। কিন্তু গ্রামে এই যে সাধারণ এই যে ইয়াং ছেলেটা আছে দারোয়ানের চাকরি করছে, তার ওই দেখা গেলো ডিগ্রি পার্সেন্টে দারোয়ানের চাকরি করতেছে, চাকরি নাই কি করবে? তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। সারাদিন 24 ঘন্টা কাজকে 8 থেকে 10,000 টাকা বেতন পাচ্ছে, লাভ কি? ওই ফ্লোরে নোংরা জায়গায় সে শুয়ে থাকতে পারে, ওইটার ভাড়া দিতে হয় না, ওকে রান্না করে খেয়ে করতে 8,000 টাকা বেতন পেলে হয়তো 4,000 টাকা সে গ্রামে তার মা বোনকে দিতে পারে, বাবা বাবাকে দিতে পারে। আমার রাষ্ট্র মানে বাংলাদেশ, ওদের চোখের দিকে তাকে আমি বাংলাদেশ মনে করি। আমার রাষ্ট্রের টেকটাপ থেকে তেতুলিয়া আর ওই আপনার এই ইয়ে থেকে কি বলে যে এই রংপুর থেকে যশোর, এটা আমার বাংলাদেশ না। এইখানে যারা আছে তারা আমার বাংলাদেশ ইনক্লুডিং। তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে, তাদের ভাগ্যের জন্য, তাদেরকে নিশ্চিত সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের খেয়ে থাকা পড়া, মানুষের যে মৌলিক চাহিদা সেটা পূরণ করার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে ডাইনামিক লিডার বলতাম, আপনাদের বলতাম এই দেশের প্রতি আপনারা সহনশীল, আপনারা ভালোবাসেন, যদি এই ব্যবস্থাগুলো ত্বরান্বিত করতে পারবেন। সেই ব্যবস্থাগুলো কি ত্বরান্বিত করতে পারছেন? আজকে যদি হ্যাঁ, আপনি যদি আদম ব্যাপারে লাইসেন্স না নিয়ে পুরা এটা ইয়াং ছেলেরা যারা জুলাই অভ্যুত্থান করেছেন তাদের ট্রেন আপ করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে বিনা পয়সায়, এবং তাদেরকে সেটেল করতে, তাদের খবর দিতেন, অ্যাট লিস্ট 50,000 ছেলেকে যদি বিদেশে পাঠাতেন, আজকে মানুষ হা ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কেন আপনাদেরকে হা ভোট দিতে চাবে, আপনাদের কথা শুনবে, সেটা আমাকে বলেন। আমাকে বলেন মানে জি মানুষকে বলেন, আমি আপনাকে পারবেন না, সরি পারবেন হ্যাঁ না। এখানে এই সব কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে শেখ হাসিনা জীবনে কোনদিন এখানে প্রতিষ্ঠিত হতো না। মনে মানুষ এখন বলা শুরু করছে, অতীতে তো ভালো ছিলাম। বিশেষ করে আমাদের আইনজীবীরা কন্টিনিউয়াস বলে, আজকে অনেকে আমাকে বলছে ভাই আগেই তো ভালো ছিলাম, এখানে প্রফেশনটা ছেড়ে দিতে হবে। আজকে ইভেন কি মহামান্য আদালতে 2 জন বিজ্ঞ সিনিয়র আইনজীবী বলে ফেলছে যে হাইকোর্টে তো প্র্যাকটিস নাই, যেটা নির্বাচন কমিশন দৌড়াচ্ছি। তা সিচুয়েশন, আমি তো আউটস্পোকেন লোক, মুক্ত ভাবে কথা বলি, এটা আমার দায়িত্ব, আমি বলবো। আমাকে বারবার কন্টেম্প করা হচ্ছে, বলেছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি বলবো। জি জনাব আশরাফুল ইসলাম, আপনি আপনার বক্তব্যে অভিযোগ এনেছেন যে প্রতিহিংসার যে রাজনীতি আপনার বিরুদ্ধেও প্রচারণা চালিয়েছে, নেগেটিভ প্রচারণা চালিয়েছে। এই নির্বাচন সহ বিগত নির্বাচনগুলোতেও আমরা দেখতে পেয়েছি, এই নির্বাচনও দেখতে পাচ্ছি ধর্মকে পুঁজি করে রাজনীতি, অথবা আহ অপরের গীবত করে, অন্য দলের গীবত করে আমি কি করব সেটিকে ফোকাস না করে অন্য দল কি করছে বা কি করেছে এগুলোকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। এটি কি মানে নির্বাচনের জন্য পজিটিভ কোনো সাইন কিনা? আপনি কি মনে করেন এটা? আমি মনে করি 100% নেগেটিভ সাইন। আপনি একটা সময় একটা সুযোগ এসেছে, এখন ফেসিস্ট নাই, তারা ইলেকশনও যাচ্ছে না, আপনি এখন এই সমালোচনা করে তাদের দোষারোপ করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বরং আপনি কি করবেন, কিভাবে সমাধান করবেন, যে কথাগুলো আমি আপনাকে বললাম, আপনি প্রত্যেকটা ব্যক্তির চেহারা আপনার সম্মুখে তাদের চেহারাটা হৃদয় ধারণ করে আপনি কথা বলেন, কিভাবে আপনি প্রশ্নগুলো সলভ করবেন, কিভাবে এই বেকার সমস্যাকে সমাধান করবেন, কিভাবে আজকে আধুনিক যুগে কৃষিকে আরো আধুনিক করবেন, কিভাবে যে বড় বড় শিল্পপতিরা এখন কৃষকের দিকে ঢুকছে, গ্রামের দিকে ঢুকছে, তারা বিভিন্ন জমি লিজ নিয়ে কৃষকের কাছ থেকে তারা শস্য উৎপাদন করতেছে, আবার ওইটা কৃষকের কাছে বিক্রি করছে। আজ থেকে 5-10 বছর পরে কৃষক শুধু কাস্টমার হবে, ই হবে, সে উৎপাদন করতে পারবে। তাদেরকে কিভাবে আপনি উৎপাদনমুখী করবেন? আজকে আপনাদের উচিত ছিল, আপনারা বলেন আজকে যে না, সমালোচনা না, আলোচনায় আসে, যে ছেলেটা বেকার তাকে বলেন যে আমি তোমাকে 2টা গরু কিনে দিব, তুমি বসে যে 18 কোটি লোকের এই দেশ,
90% মুসলিম, 700 টাকা কেজি গরুর মাংস। আপনার যদি 2টা গরুতে 2 লাখ টাকা দেন, যদি বছর শেষে 2.5 লক্ষ টাকা বিক্রি হয়, 1.5 লক্ষ টাকা লাভ। আপনি 1.5 লক্ষ টাকা ডিভাইডেড করেন দিয়ে 12 দিয়ে, তার মানে আপনি 12,000 টাকা করে বেতন পাচ্ছেন। তারপরে চাকরি করতে হবে, আপনাকে এইভাবে এন্টারপ্রেনিয়ার বানান। ব্যাংক লোন, আপনার এত হাজার হাজার ইনক্লাবি আছে, ওই ছেলেগুলোকে প্রশিক্ষণ দিয়ে আপনি তাদেরকে করে। আজকে সিঙ্গাপুরের মতো দেশে যেতে, ওইখানে দেখে আপনার স্কিল করতে হয় সিঙ্গাপুরে, যে সেখানে 15 লক্ষ টাকা মিনিমাম লাগে। জমি টমি বিক্রি করে তারা যাচ্ছে। ওই অসহায়কেরা, ওই আমার জন্মদাতা পিতা মাতা, কারণ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সেগুলো করে যাচ্ছে, দিন শেষে তারা অসহায় হয়ে যাচ্ছে। এইগুলা করেন, এইগুলাকে হাইলাইট করেন। আপনার মানুষের যেমন এখানে যদি রক্ত পরিসঞ্চালন না হয়, আপনার মানুষ সার্ভাইভ করবে না। আমি যারা তারেক রহমান সাহেবকে, বিএনপিকে ধন্যবাদ জানাই যে ইস্যুটা তারা নিয়ে এসেছেন। রাস্তাঘাট কিছুটা হয়েছে, খালগুলো কোনো ডেভেলপমেন্ট হয়, রাজনীতি প্রতিহিংসার, এটা একটা প্রতিহিংসার ফসল। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল আন্দোলন করেছে, ওটার মধ্যে ডেভেলপ করা যাবে না। এই প্রত্যেকটা খাল বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, কেউ বাড়িঘর করছে, সেটার মধ্যে রাস্তা করছে। এই খালগুলা আমার কাছে মনে হয় আমার সাথে কথা বলে, আমার সাথে ক্রাইম করে। আপনি নদীগুলো দেখেন, এই যে শীতকাল সব বন্ধ হয়ে যাবে, সমস্ত ডাস্টবিন ওখানে থাকবে। এইগুলোকে আপনি গতিশীল করেন। আজকে অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হচ্ছে আপনার রোডে, হাইওয়ে। আপনি যখনই এই বাংলাদেশটাকে নদীমাতৃক দেশ, খাল বিল এগুলোকে পরিচালনা 12 মাস এটা চলবে, তখন কিন্তু অ্যাট লিস্ট আপনার ওই মালবাহী ট্রাকগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে না। তার একটা ট্রাক কিন্তু যদি 50 লক্ষ টাকা খরচ হয়, একটা নৌকা বানাইতে খরচ হবে মাত্র ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। তার মানে আপনি 10টা বানাতে পারবেন। সেটা দিয়ে আপনি সারা বাংলাদেশের 24 ঘন্টায় নদীপথকে অ্যাটলিস্ট মালবাহীর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আমি টাঙ্গাইল যাই, আপনি একটা ভাবেন তো দেখি, এই যে আমাদের উত্তরা থেকে আরম্ভ করে যে গাজীপুর দিয়ে যে ময়মনসিংহের যে নদীটা বেরিয়ে গেছে, এই নদীটা যদি আপনি সমস্ত বাংলাদেশে এই নদীটা একদম আপনার বুড়িগঙ্গা থেকে ঠিকছে, এটা তো কত বড় নদী, 50টা রাস্তার সমান আপনার ওয়াইড। এইখানে যদি আপনি নদী বন্ধ করেন, মানুষ এই নদীটা যদি চালু হয়, বাংলাদেশে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যাবে না? এই যে নদী পথে যে ছোটবেলায় আমরা পড়তাম যে নদী পথে মালগুলা পরিবহন করলে খরচ কম হয়, কত % খরচ কমে যেত। এই যে প্রত্যেকটা খাল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাড়িয়েছিলেন, সেগুলা যেই হয়ে গেছে, সেগুলোর কথা বলে প্রতিহিংসা রাজনীতি বাদ দেন। আমি যদি ভালো কাজ করি, আপনার প্রশংসা করলে অসুবিধাটা কি? আজকে আমার একজন অপোনেন্ট ক্যান্ডিডেটের সাথে আমি কথা বলেছি, যে কন্টেস্টিং করতেছে। আমি বললাম যে ইয়েস, গো টু দ্য পিপল, ইফ ইউ ডু বেটার আই উইল সাপোর্ট ইউ। কিন্তু যা মানুষকে জানার চেষ্টা করো, মানুষকে বোঝার চেষ্টা করো। আজকে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে প্রতিহিংসার পরে আসবে পরম মমতা বোধ নিয়ে, ভ্রাতৃত্ব বোধ নিয়ে। আমরা ওই যে পবিত্র কোরআনের সৎ এবং জনকল্যাণমূলক কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, সেইটা আমরা এক্সপেক্ট করছিলাম। আপনি আজকে ধর্মকে ব্যবহার করছেন, বিড়ির টান দিলে আপনি ভেস্তে চলে যাবেন, বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছেন। এই যে এই যুগে এসে শিক্ষিত মানুষ হয়ে আপনি লোভ দেখাচ্ছেন, আমি লজ্জিত হই। আপনি ধর্মের মর্ম বাড়িগুলোকে বলেন, এটা বলেন না কেন? পবিত্র কোরআনের সবচেয়ে, আপনাকে বললাম, সবচেয়ে বেশি প্লেসে লেখা আছে, প্রায় সূরার মধ্যে লেখা আছে, আপনার সৎ কাজে এবং জনকল্যাণমূলক কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকে যারা ইসলামিক নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন, আমি লজ্জিত আপনাদের জন্য। আপনারা কয়জনে প্রতিযোগিতা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারছেন, সেটা মানুষকে দেখান। আমরা কি দেখলাম? আপনি কি শুধু এটা বলেন? খুব লজ্জিত, খুব কষ্ট পাই যখন ওই ছেলেটা, যে ভালো কার ছেলেটাকে মেরে ফেলা হলো। তার টিভিতে যখন ওই 10 মাসের বাচ্চাটাকে দেখলাম, কিভাবে উলঙ্গ করে একটা মানুষকে পুড়ে মেরা হলো, সারা পৃথিবীর কাছে আমি কিভাবে আমার বাংলাদেশটাকে উপস্থাপিত হলো। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে কেউ, এই দেখে আমাদের পবিত্র ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছে। তার ওয়াইফটাকে দেখেছেন, একটা কথা বলতে, তার নিরীহ অসহায় খেটে খাওয়া দুটা বাপ মার চেহারা দেখেছে। তো আমরা কোথায় যাচ্ছি? সেখান থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে মানবতার কল্যাণ। ইসলাম আজকে সারা পৃথিবীতে সব জায়গায় সবার কাছে গ্রহণযোগ্য ধর্ম, পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। কেন? ইসলাম মানে আপনার আত্মসমর্পণ। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করেন ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনার ভালো কাজ, আপনার ভালো ব্যবহার, আপনার সৌজন্যতা, মানুষের প্রতি সহমর্মিতা দেখে মানুষ অটোমেটিক আপনার দিকে ধাবিত হবে। অতদিকে একটা ব্যক্তি আদর্শ হয়।
বই আদর্শ হয় কখন? যখন এটা আপনার আয়ত্ত করে নিজের মধ্যে ধারণ করবেন। পবিত্র যে কোনো ধর্মগ্রন্থই বলেন, যখন ওটা আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন, ওইটা আদর্শ হয়। তো ব্যক্তি তো একটা বড় আদর্শ। তো আমরা 90% মুসলমানের দেশ, একটা মাত্র ধর্ম, সবাই প্রায় সুন্নি, অন্য বাংলা ভাষায় কথা বলি, সমতল ভূমি, সবসময় কথা বলি, এত সুন্দর দেশ আর পৃথিবীর কোথায় আপনি পাবেন না। শুধু আন্তরিকতা, ভালোবাসা, দায়বদ্ধতা, এই প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে পবিত্র কোরআনের আলোকে। আমরা সৎ এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব, প্রতিযোগিতায়। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে গণ অভ্যুত্থান হলো, এরপর জনগণের মধ্যে একটা প্রত্যাশা রয়েছে, সেটি হচ্ছে যে যারা তাদের জনগণ যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, তারা যেন জবাবদিহিতার আওতায় থাকে। এই যে একটা প্রত্যাশা রয়েছে জনগণের মধ্যে, সেই দিক থেকে আপনি যদি নির্বাচিত হন আপনার নির্বাচিত এলাকায়, সেক্ষেত্রে আপনি জবাবদিহিতার জায়গাটা কিভাবে রাখবেন, জনগণ কিভাবে আপনাকে জবাবদিহি করতে পারবে, সেই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অনেকেই ওয়েবসাইট খুলছে। জি, অ্যাবসলিউটলি পরিকল্পনা আছে। যেহেতু আমি জনপ্রতিনিধি যদি হই, তখন আমি জনগণের কাছে একটা চাকর হয়ে গেলাম। আমি গ্রামের ভাষায় বলি যে নিহাবো, আমরা বলি নিশা, মানে দিদি সেকেন্ড ওয়াইফ। মনে করেন যে স্বামী মরা মানুষের আরেকজনের কাছে বিয়ে হলো, তাকে একটু নর্মালি অন্য জনের সাথে একটু অসহায়তার ভাব নিয়ে থাকতে হয়। আমি মাঝে মধ্যে বলি যে আমাকে ভাবতে পারেন, কারণ আমাকে যখন আপনি ভোট দিলেন, আপনি আপনার চাকর বানিয়ে ফেললেন। আমাকে বেতন দিতে হবে না, কিন্তু মাই বিহেভিয়ার হবে লাইক দ্যাট। তার মানে হচ্ছে আমি সরকারের তরফ থেকে কি কি জিনিস পেলাম, এটা আমি জবাবদিহি করবো প্রত্যেকটা লোকের কাছে। ইভেন আমি যখনই মানুষের কাছে যাব, বলবো যে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা। আমি কমপ্লেন বক্স শুধু না, আমি জিজ্ঞেস করবো। আমি বছর শেষে আমার ফেসবুক আইডি বলেন, পেজ বলেন, লিখিত বলেন, বিলবোর্ড বলেন, যে আমি এই কাজগুলো করেছি, আমার এলাকার এই ছেলেগুলো লেখাপড়ায় সহযোগিতা করেছি, এই ছেলে মেয়েগুলোকে আমি বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করেছি। এই নাম হয়তো বলবো না তাদের কনফিডেন্সিয়ালিটির কারণ, যে এতজনকে আমি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য চেষ্টা করেছি। এই এই সম্পদগুলো আমার কাছে আসছে, এইটা আমি এইভাবে ইউজ করেছি, এবং আমি এইখান থেকে বেনিফিট কতটুকু নিয়েছি সেটাও আমি বলবো। প্রত্যেকটা ইচ এন্ড এগ্রি যে আমি জবাবদিহিতা করবো। যেটা আপনাকে প্রথম বলেছি, আবার শেষ করি, যদি আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়, আই উইল মেক দ্য হিস্টোরি। আমি একটা ইতিহাস সৃষ্টি করব, কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের জন্য কাজ করে যেতে হয়, কিভাবে মানুষের আপন হতে হয়, যেন সেই এক্সাম্পল আমি বারবার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য চেষ্টা করবো, বারবার মেম্বার অফ পার্লামেন্ট বানানোর জন্য চেষ্টা করব। আমার একটাই জবাবদিহিতা থাকবে, কিভাবে মানুষকে কাজ করতে হয়, কিভাবে জবাবদিহিতা করতে হয়, এবং কিভাবে নিজে থেকে আরেকজনের জন্য পথ সৃষ্টি করতে হয়, যে এই জায়গাটায় যেন আরেকজন আসে, কিভাবে এখান থেকে সরে আসতে হয়, এবং সরে আসার জন্য আরেকজনকে কিভাবে সৃষ্টি করতে হয়। আমার একটা কাজ থাকবে, যে এই আমি সারা পৃথিবীতে আমি অনন্তকালের জন্য আসিনি, খুব শর্ট টাইমের জন্য এসেছি। তো আমাকে যদি আল্লাহ সুযোগ দেয়, আমি চেষ্টা করব এই জায়গাটা আরেকজনকে তৈরি করার জন্য, সে যেন আমার চেয়ে ভালো হয়, আমার চেয়ে দায়বদ্ধ হয়, আমার চেয়ে যেন মানুষের পক্ষে কাজ করতে পারে, সেই জিনিসটা সৃষ্টি করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং যা রাষ্ট্র থেকে আমাকে দেওয়া হবে, আমি সবসময় এটা জবাবদিহি করবো, প্রকাশ্য জবাবদিহি করবো। জি, ধন্যবাদ ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি জনগণ আপনার পরিকল্পনা, আপনার প্রতিশ্রুতি জানতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা জি জি উনি কি আছেন, কলে আছেন? জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অনেক আমার